কিছুক্ষণ আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে হিংসা, কূটনামি, গুটিবাজির ফল হচ্ছে এটা। আমাদের না এশিয়া কাপ, বিশ্বকাপ জেতার কথা ছিল। তামিম, মাহমুদুল্লাহর অভিজ্ঞতার আসলে কোনো দরকার নেই, দাম নেই। তারা সবাই আসলে কেমন, ওই যে বুয়া যেমন করে আসলে পাল্টানো হয়, সিনিয়র ক্রিকেটারদের অবস্থা হচ্ছে এরকম। দলের পরিচালনাকারী হেড কোচের যখন মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়, তখন সেই দলের পক্ষ থেকে ইতিহাসের সবথেকে সেরা সময় পেস বোলিংয়ের সময়টা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে এশিয়া কাপের প্রথম ম্যাচেই বাংলাদেশের এমন বেহাল দশাকে কেন্দ্র করে এবার নানা প্রশ্ন জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, তাহলে কি পরিকল্পিতভাবে বাংলাদেশের এমন বেহাল পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে? এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার অত্যন্ত চমৎকার কিছু বিষয় উঠে এসেছে। দর্শক বন্ধুরা, যেখানে অভিজ্ঞতার কোনো মূল্য নেই সেখানে বাংলাদেশ ক্রিকেট কি এগিয়ে যাবে? তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন রিয়াসত আজিম, এবং তিনি সেই সকল বিষয়গুলোর মাস্টার প্ল্যানের সেই সকল বিষয়গুলো তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, আপনার মাঝে রিয়াসত আজিম ভাইয়ের সেই সকল বিশ্লেষণগুলো তুলে ধরেছি, এবং অন্যদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে এমন কিছু কথাবার্তা বলেছেন মাশরাফি বিন মর্তুজা। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে মাশরাফি বিন মর্তুজার সেই সকল বিশ্লেষণগুলো তুলে ধরেছি। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রিয় ছোট ভাই রকিব হাসান কিছুক্ষণ আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে হিংসা, কূটনামি, গুটিবাজির ফল হচ্ছে এটা। আমাদের না এশিয়া কাপ, বিশ্বকাপ জেতার কথা ছিল। তামিম, মাহমুদুল্লাহর অভিজ্ঞতার আসলে কোনো দরকার নেই, দাম নেই। তারা সবাই আসলে কেমন, ওই যে বুয়া যেমন করে আসলে পাল্টানো হয়, সিনিয়র ক্রিকেটারদের অবস্থা হচ্ছে এরকম। মাস গেলেই বলে দেয়া যে আসলে তোমাকে পরের মাস থেকে লাগবে না। ঠিক সিনিয়র ক্রিকেটারদেরকে বাদ দিয়ে দল গঠন, পরিকল্পনা করা, গুটিবাজি, হিংসা, বিদ্বেষ, অস্থিরতা তৈরি করার ফল হচ্ছে বাংলাদেশের এই পতন। আমরা কেউ কি আশা করেছিলাম যে বাংলাদেশ দলটা হুট করে একটা দারুণ শেপ থেকে একটা বেমানান অবস্থায় চলে যাবে? জাতীয় দলটা যেন একটা ফানি ক্যারেক্টারে পরিণত হয়েছে গেল কয়েকটা সিরিজ থেকে। জাতীয় দলটাকে নিয়ে যা কিছু তা করা যায়, ন্যাশনাল টিম নিয়ে যখন যার ইচ্ছা, স্পেশালি একদম মেনশন করে বলছি, নতুন কোচ চান্ডিকা হাতুরু সিংহে যেভাবে ইচ্ছা তার অটোক্রেটিক ওয়েতে পরিচালিত করবেন, কেউ কোনো কিছু বলতে পারবে না। যে ক্রিকেটাররা দলের মধ্যে তুলনামূলকভাবে ভোকাল থাকেন, উচ্চকণ্ঠ থাকেন, তাদেরকে কিভাবে সাইজ করা যায়, সেটাই একটা দলের যখন মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়, দলের পরিচালনাকারী হেড কোচের যখন মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়, তখন সেই দলের পক্ষ থেকে সেই দলের রেজাল্টের দিকে তাকালে এরকম আসলে অধপতন, এরকম ধ্বংসলীলা সেটাই চোখে পড়ে। বাংলাদেশ দল অনেকেই আহা উহু অনেক কিছুই করেছে যে ইস, আর যদি 30টা রান হতো, আর যদি 50টা রান হতো, আমরা বিশাল কিছু করে ফেলতাম। আসলে আমরা বিশাল কিছু করে ফেলতাম আরো যদি 50টা রান হতো। সত্যি আমার তো তাই মনে হয় না। এই 50 রান আর 30 রান, এই 40 রান বাংলাদেশকে ধুকতে ধুকতে শেষ দিকে যে স্কোরগুলো করানোর ক্ষেত্রে যে রোল প্লে করেছিল যে ক্রিকেটার, নাম উল্লেখ করবো না, নাম উল্লেখ করলে আবার অনেক ধরনের অনেক কাহিনী হয়ে যায়, ডানে বামে সামনে পিছে অনেকেই আসলে কমেন্ট বক্স জুড়ে কিংবা হচ্ছে পাল্টা স্ট্যাটাস ভিডিও শেয়ার করার মাধ্যমে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেন। সেই লোকটা কোথায়, সেই লোকগুলো কোথায়? আসলে কি একটা নরবরে অবস্থা। ওপেনিং পেয়ারটা দেখেন, পুরো একটা ফাইজলামি করা হয়েছে। দুজন ক্রিকেটার এই ম্যাচটা খেলার আগে, দুজনের এক্সপিরিয়েন্স হচ্ছে মাত্র 4 ম্যাচ খেলার, একজনই সেই 4 ম্যাচ খেলেছেন, এর আগেও আমি আলোচনা করেছিলাম। এবং জুনিয়র তামিম, তিনি কোনো ম্যাচ খেলেননি। দুজন ক্রিকেটার, একজন ফর্মে নেই, একজন তার জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন। এরকম দুজনকে আপনি নামিয়ে দিলেন। এমার্জিং কাপ খেলা ক্রিকেটাররা ওখানটায় এরা ওপেনার ছিল বলে আপনি ন্যাশনাল টিমও একই কাহিনী করে দিলেন। এমার্জিং টিম, এ টিমের সাথে জাতীয় দল কি একই রকম করা হয়েছে? নাজমুল শান্ত 89 রান করেছে। একবার ভেবে দেখুন মানে কি পরিমাণ অস্থিরতা দলটার মধ্যে তৈরি করা হয়েছে। বাংলাদেশের স্কোর হচ্ছে 164। নাজমুল শান্তর 89 যদি বাদ দেওয়া হয় 164 থেকে, বাকি থাকে 75, সাকিব আল হাসানের জার্সি নাম্বার। এই 75 রান 10 জন ব্যাটার মিলে করেছে। এখন আপনি তার মানে সবাইকে কি দায় দিতে পারেন? ওপেনারদের দায় দিতে পারেন? আদৌ পারেন? অন্তত আমি পারি না। বিবেকবোধের জায়গা থেকে যদি ভাবা হয় যে একজন ফর্মে ফেরার জন্য লড়াই করছেন কি পরিমাণ প্রেসারে, আরেকজন একদম নতুন ক্রিকেটার প্রথম ম্যাচ খেলতে নেমেছেন, তিনি কি পরিমাণ প্রেসারে, আমার দুজনকেই খেলাতে হবে। শান্তকে আমি একটু উপরে তুলতেই পারতাম, 3-এর জায়গায় 2 হতো, ওপেনিং এ শান্ত নামতেন, নাইম কিংবা
ছোট তামিমের একজন খেলতেন, খুব কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত কিনা? শুরুর যে অধপতন, বাংলাদেশ যেভাবে আসলে ধ্বংসলীলায় পরিণত হয়েছিল, মাত্র 25 রানে প্রথম 2 উইকেট, 36 রানে সাকিব আল হাসান পর্যন্ত নেই, সেই জায়গাটা তো অন্তত ওই কলাপসটাকে ঠেকানোর চেষ্টা দেখতে পেতাম আমরা, সেটা করা হয়নি। নাম্বার 7 একটা যেন ফাইজলামির জায়গা, নাম্বার 7 ফাইজলামির জায়গা। আমরা ওখানটায় হার্দিক পান্ডিয়াকে খুঁজি, স্ট্রাইক রেট হবে 130-40, স্ট্রাইক রেটের হিসাব করে একজন ক্রিকেটারকে একদম গালে ঘাড়ের মধ্যে হাত দিয়ে বের করে দেওয়া হয় দল থেকে, যেন অবস্থাটা এরকম। ভদ্রভাবে তো সেটা করা যায় না, যার যেভাবে ইচ্ছা সিস্টেম প্রয়োগ করে, কোচের ইচ্ছা, কোচের কল করতে হবে, দলে থাকবেন কেন? এই যে সিস্টেমগুলোতে চলছে একটা ন্যাশনাল টিম, সিনিয়র ক্রিকেটাররা যেভাবে অপমানিত হচ্ছেন, আমি কারো পক্ষে বলছি না, কিন্তু একটা দলকে আপনি বিশ্বকাপের আগে কচি কাচার আসরে পরিণত করবেন, নিউ ক্রিকেটারদেরকে এরকম প্রেশার সিচুয়েশনে ফেলে তাদের স্বপ্নগুলোকে তো আপনি আসলে একটা অন্ধকারের মধ্যে ফেলে দিচ্ছেন। যে ক্রিকেটাররা গড়ে উঠবে, যে ক্রিকেটাররা আজকে আমরা যদি খেয়াল করি, অন্তত 3জন ক্রিকেটার, শেখ মেহেদির কথা আমরা বলতে পারি, আমরা জুনিয়র তামিমের কথা আমরা বলতে পারি, নাইম শেখের কথা আমরা বলতে পারি, তারা যে আস্থা পাবে কাউকে দেখে যে আমার ডানে বামে এরা এরা রয়েছে, সেই ক্যারেক্টারগুলোকে আমরা একদম কিল করে ফেলেছি। তাদের জাতীয় দলের আশপাশে ঘেঁষাটাও যেন একটা বিশাল মহাপাপ। 7 নম্বর পজিশন নিয়ে বলছিলাম, 7 নম্বর পজিশন যেন একটা ম্যাজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে। কাপড় উঠালে হচ্ছে ওটার কালার হয়ে যায় পিঙ্ক, আবার ওই যে ম্যাজিশিয়ান দেখায় না যে পর্দা সরিয়ে ফেলার পর সেটা হয়ে গেল হোয়াইট। এরপর এমন একটা সিচুয়েশন তৈরি হয়, পরের ধাপে যখন ম্যাজিশিয়ান আবারও আসেন থার্ড স্টেজে, তখন ওই চেয়ারটাই গায়েব হয়ে যায়, পুরোটাই গায়েব হয়ে যায় একদম। নাম্বার 7 নিয়ে একটা যেন গায়েবী খেলা শুরু হয়ে গেছে, গায়েবী খেলা। আমি আপনাদের হিসাব দিই, দেখবেন ওই বিশেষ ক্রিকেটারকে আসলে ওই নাম্বারে খেলানোর দরকার নাই। আপনার তো যুক্তি দেন যে তার জায়গাটা 6 নম্বর জায়গাটা মুশফিকুর রহিম নিয়ে নিয়েছে। মুশফিকুর এর আগে কি 6 নম্বরে ব্যাট করেছিলেন? করেননি তো ওভাবে, তাই না? তো মুশফিক যদি 6 গিয়ে সেটেল হইতে পারেন, আরেকজন ক্রিকেটারকে আপনি সাথে খেলাতে ট্রাই তো করতে পারতেন, সেটা করেননি। ওরা করারও দরকার নাই, আপনারা ভালো আছেন, সিনিয়র ক্রিকেটারদের ছাড়া আপনারা ভালো আছেন এবং তাদের দরকার নেই। কিন্তু এই যে 7 নাম্বার নিয়ে ক্রিকেটারদের উপর যেরকম প্রেশার ক্রিয়েট করা হয়েছে, যেরকম ভাবে অদল বদল করে কাউকে সেটেল করতে হতে দেয়া হয়নি, এটা কি কোনোভাবে কাম্য? বাংলাদেশ যখন হোমে খেললো আয়ারল্যান্ডের বিপক্ষে, ঠিক ওই পার্টিকুলার সিরিজে নাম্বার 7-এ ব্যাট করেছেন ইয়াসির চৌধুরী রাব্বি, আবার মেহেদী হাসান মিরাজ, দুজনকে উলট পালট করে খেলানো হয়েছে। ইয়াসির রাব্বিকে গেট আউট করা হয়েছে, ঠিক আছে, মানলাম যে ইয়াসির রাব্বির যোগ্যতা নেই, তাকে খেলানো হচ্ছে না, তিনি পারফর্ম করতে পারছেন না, স্ট্রাইক রেট 140-50 না, যেটা আসলে এক্সপেক্টেড বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে। মেহেদী হাসান মিরাজকে এরপরে বাংলাদেশ যখন অ্যাওয়ে খেলতে গেল, সেখানটার সাথে খেলানো হলো। এরপর আবার যখন বাংলাদেশ হোমে আফগানিস্তানের বিপক্ষে গত সিরিজে খেললো, সেখানটা আবার আফিফ হোসেন ধ্রুব তিনি হচ্ছে সাথে চলে গেলেন, সেখানটায় তিনি ফেল করলেন। এবার শ্রীলঙ্কার বিপক্ষে আবার মেহেদী হাসান মিরাজ নাম্বার 7, অর্থাৎ ইয়াসির চৌধুরী রাব্বির পরে মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান মিরাজের পরে আফিফ হোসেন ধ্রুব, আফিফ হোসেন ধ্রুবের পরে আবার মেহেদী হাসান মিরাজ। একটা দলের পরিকল্পনা কতটা মানে স্লিপারি হইতে পারে, কতটা এলোমেলো হইতে পারে, কতটা থিঙ্ক ট্যাঙ্কের জায়গায় যিনি নিজেকে একক নায়ক হিসেবে, এক নায়ক হিসেবে আসীন করতে চান, তিনি কতটা আসলে ভুতুরে পরিকল্পনার অধিকারী হতে পারেন, এই নাম্বার 7 নিয়ে তার ওলট পালট দেখলেই বোঝা যায়। বাংলাদেশ এমন একটা খেলা খেলেছে, এমন একটা অবস্থায় চলে গেছে, যেখানে আসলে সরল অঙ্কটাকে এমন একটা জটিল আকারে নিয়ে যাওয়া হয়েছে, বারবার যে কথা বলা হয় সেটাই যেন টিম ম্যানেজমেন্ট ভুলে গেছে। একবার মিলিয়ে দেখুন, প্রথম 4 জন ব্যাটার কারা কারা ব্যাট করতে নামলেন? ছোট তামিম, তানজিদ তামিম ব্যাট করতে নামলেন, তার সঙ্গী হলেন নাইম শেখ, তারপরে হচ্ছে 3 নম্বরে নাজমুল শান্ত, 4 নম্বরে সাকিব আল হাসান। প্রথম 4 জনের সবাই হচ্ছে বাঁহাতি ব্যাটার, প্রথম 4 জনের সবাই বাঁহাতি ব্যাটার। এরপর নাম্বার 5 তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী। পরের 4 জনের সবাই আবার ডানহাতি ব্যাটার। ছেলে খেলা মনে হয় যখন যেভাবে ইচ্ছা, ওই যে সেটের অঙ্ক করতাম না, ন্যাশনাল টিমে ক্রিকেটারদের 4 জন যেহেতু শুরুতে বাঁহাতি, পরের 4 জন ডানহাতি হইতে হবে। একটু মিক্স করে করে বাংলাদেশ যে একটা ডিফারেন্ট পরিকল্পনায় যাবে বা যাওয়া উচিত, এমন একটা সিচুয়েশন যখন আপনার তামিম ইকবাল নেই, বিশেষ একজন ক্রিকেটারকে আপনারা খেলাচ্ছেন না, আপনার ওপেনিং নিয়ে বড় ধরনের একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, লিটন দাস যখন থেকে রুলড আউট হয়ে গেছেন, ঠিক তখন তো আপনি একটা ডিফারেন্ট প্ল্যানে আগাবেন, এমন কিছু একটা করার চেষ্টা করবেন যেটাতে অন্তত আপনার শুরুর ইনিংসে যারা ব্যাট করতে নামবে তাদের উপর প্রেশারটা না থাকে। সে জায়গায় কোনো কিছু করলেন না, আপনার 4+4 8-এর অঙ্ক মেলানোর চেষ্টা করলেন। দিন শেষে সবচেয়ে বেশি সমালোচিত হয়, সবচেয়ে বেশি আলোচনায় থাকে
মানুষ মন্তব্য করে, গালি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আরো যদি আমি স্পেসিফিক করে বলি, নাজমুল হাসান পাপনকে। আমাদের পাপন ভাই কিন্তু অমঙ্গল চান না, আমি আসলে মানে তাকে খুশি করার জন্য বলছি না। উনাকে রাজনৈতিক সভা সমাবেশে দেখা যায় না, কিন্তু প্রেসিডেন্টস বক্সে দেখা যায়, উনি খেলাটা দেখতে যান। কে কি মনে করলো কিছু মানে ভাবার সুযোগ নেই। আমি শুধু একটা দাবি জানাবো, বাঁশের থেকে যদি কঞ্চি বড় হয়ে যায়, ঠিক তখন থেকে পতন শুরু হয়। চন্ডিকা হাথুরু সিংহে বাংলাদেশের যদি ক্রিকেট বোর্ডের থেকে, ক্রিকেটারদের থেকে, আমাদের লোকাল থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যারা কাজ করেন তাদের থেকে বেশি ওয়েল উইশার হয়ে যান, বিপদটা কিন্তু তখনই হয়। তিনি যেভাবে বাজি ধরছেন, বিশ্বকাপের আগে দলটাকে যেভাবে এলোমেলো বানিয়ে দিয়েছেন, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। প্রিভেনশন, ট্রেনিং এবং সঠিক দিক নির্দেশনা, এই জিনিসগুলো যদি থাকে, বাংলাদেশ থেকে একজন অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস বোলার আমরা দেখতে পারবো বা দেখতে চাই। যে কিনা আমরা আমাদের ক্যারিয়ার শুরু করার সময় যখন বলতাম যে ওয়াসিম আকরাম, ওয়াকার ইনিস, কোটনি ওয়ালস, হ্যাঁ, ম্যাকগ্রাথ, এরকম। তো আমাদের ছেলেপেলে ছোট যারা, তারা যখন শুরু করবে, এদের কারণ আমি যেন বলতে পারি আর কি। গত 12 মাসে ইবাদত বাংলার সেরা পারফর্মার। সাকিবের সমান 20টা করে উইকেট নিয়ে ইবাদতের ছিটকে যাওয়া কত বড় ধাক্কা সেটা জানেন ক্যাপ্টেন নিজেও। আনফরচুনেট যে ইবাদত আমাদের টিমের পার্ট হতে পারছে না, কারণ ও আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল। সো সেই জায়গা থেকে আমাদের জন্য একটু সেটব্যাক। You know, Ibadat is one of our impact bowlers, fastest bowler out of the probably. তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের ক্রিকেটকে কেন্দ্র করে এখন পুরো দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ বাংলাদেশ ক্রিকেটে যে এখন 900 খেলা শুরু হয়ে গিয়েছে এবং সেই সাথে সেখানে বেশ কিছু রাজনীতিক ও কর্মকাণ্ডর জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, যেখানে অভিজ্ঞতার কোনো মূল্য নেই, সেখানে বাংলাদেশ ক্রিকেট কিভাবে এগিয়ে যাবে সেটাই একটা প্রশ্নের বিষয়। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে রিয়াসত আজিম ভাইয়ের এই সকল বিশ্লেষণগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি কোচ হাথুরু সিং এর মাস্টার প্ল্যানে বাংলাদেশের এমন পরিস্থিতি হতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল তথ্যগুলো জেনে এবং সেই সাথে মাশরাফি বিন মর্তুজার এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।